সকালের খাবার খেয়ে সিয়ামকে বলে বাইরে বের হলো শান্ত। উদ্দেশ্য কোনো কাজ খোঁজা। হাঁটতে হাঁটতে প্রায় 10টা বেজে গেছে। একটা বাড়ির দারোয়ান হিসেবে মাসিক 8,000 টাকা বেতনে চাকরি পেলেও সেটা নাকচ করে দেয় শান্ত। কেননা অগ্রিম বেতন না পেলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। সব কিছু অল্প অল্প কেনা, তা দিয়ে 3 দিন যেতে পারে। তরকারি হিসেবে শুধুমাত্র আলু, ডাল এবং ডিম কিনেছে। হাতে কালকে 200 টাকা আছে। সেটা দিয়ে পোলট্রির দোকানে গেল। 130 টাকায় কেজি দরে 1.5 কেজি মুরগি কিনে বাসায় আসলো। তারপর পুনরায় চলল কাজের খোঁজে। ভাগ্য সহায়ক থাকলে কাঁচামালের বাজারে যাওয়ার সাথে সাথে একটা কাজ পায়ে চালানো বিশাল একটা ভ্যান। লঞ্চ থেকে বাজারে পাশের গোডাউনে কাঁচামাল আনলে প্রতি ভ্যান 350 টাকা দেবে। রাজি হয়ে গেল সে। দুপুর 2টা পর্যন্ত 2টো ভ্যান এনেছে। অপুট হাতে গরমে ঘেমে নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে শান্ত। মহাজনের কাছ থেকে 700 টাকা নিয়ে বাসা আসলো। খেয়ে আবার কাজ শুরু করবে বলে বিদায় নিল। বাসায় আসতে সিয়ামের জড়িয়ে কেঁদে দিল। বলল, কোথায় ছিলে তুমি? এত দেরি হলো কেন? আমায় ভয় করে না বুঝি? এক হাতে জড়িয়ে ধরে শান্ত বলল, আমি তো কাজে গিয়েছিলাম পাখি, ভয় কি আছে? ভাত বারো, গোসল করে খেয়ে আবার যেতে হবে। কি কাজ পেয়েছিস তুই? কৌতূহলবশত জিজ্ঞেস করতে শান্ত কড়া গলায় বলল, সেটা জেনে তোর কি হবে? তাড়াতাড়ি ভাত বাড়। গোসলে গিয়ে হাতে পানি লাগতে কেমন জ্বলে উঠল। হাত ও ব্যথা করছে খুব। পাত্তা দিল না শান্ত। গোসল শেষে দুজনে মিলে খেয়ে পুনরায় শান্ত চলল কাজে। রাতে 8টা পর্যন্ত আরও 2টি ভ্যান আনার পর শান্তর টাকা নিয়ে চলে আসলো। শরীরে আর কুলাচ্ছে না তার। অন্য কাজ খুঁজতে হবে। সকাল আর রাত মিলিয়ে 1400 টাকা হলো। টাকা নিয়ে একটা দোকানে গিয়ে কম দামের একটা খয়েরি রঙের শাড়ি, রেডিমেড পেটিকোট এবং ব্লাউজ কিনলো। সাথে একটা কাজল এবং লিপস্টিক। ফাস্টফুডের দোকানে গিয়ে 1 প্যাকেট বিরিয়ানিও কিনলো। সব নিয়ে বাড়ি পৌঁছাতে 9:30 বেজে গেল। সিমরানকে সব খাবার গরম করতে বলে শান্ত। হাত মুখ ধুয়ে তারপর বিরিয়ানি প্যাকেট সিমরানের হাতে দিয়ে বলল, আমার বউ বাসর রাতে পেট ভরে খাওয়া খুব শখ ছিল। না, আমি তো পেট ভরে খাওয়াতে পারলাম না, তাও সামান্য এইটুকু আয়োজন করলাম। কোনো এক সব পাওনা পুষে দেবো। বাসরের কথা শুনে পেট মোচড় দিয়ে উঠল সিমরানের। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তাও শান্ত কষ্ট পাবে ভেবে প্যাকেট খুলে 1 লোকমা মুখে দিয়ে শান্তকে জড়িয়ে ধরল। বলল, আমি খুব খুশি। আমি কল্পনাও ভাবিনি এসব তুই মনে রাখবি। দুজন মিলে বিরিয়ানি খাওয়ার পর শান্ত শাড়ির প্যাকেট সিমরানের হাতে দিল। শাড়ি দেখে অবাক হয়ে সিমরান কঠিন কণ্ঠে বলল, মাথা খারাপ তোর? একদিনের কামাই করে সেগুলো এমনভাবে উড়াচ্ছিস। এগুলো সংসারের জন্য রাখলে কি খুব একটা খারাপ হবে? শান্ত নীরব হয়ে সিমরানের দিকে তাকালো। বলল, আমার শখ ছিল তাই কিনছি। ইচ্ছে হলে পর, না হলে ফেলে দে। আর টু শব্দ করল না সিমরান। প্যাকেট হাতে বাথরুমে গিয়ে পড়ল। ব্লাউজটা অনেক ঢিলা হয়েছে, সেটা দেখতেই হেসে দিল। সিমরানকে পেছন থেকে জড়িয়ে গালে চুমু দিয়ে বলল, কোনো ব্যাপার না, কয়েকদিনের মধ্যে হাইট হয়ে যাবে। অতি যত্নসই চোখ গাঢ় করে কাজল এবং মুখে লিপস্টিক পরিয়ে দিল শান্ত। তারপর সাথে সাথে ঠোঁটের উপর চুমু দিয়ে সারা মুখে লেপটে দিল। ফোন দিয়ে কতগুলো ছবি তুলে হুট করে কোলে তুলে নিল সিমরানকে। বিছানায় শুয়ে গালের উপর আলতো কামড় দিয়ে বলল, সেই দিন পেট ছুঁয়েছিলাম বলে তুই আমাকে কামড়িয়েছিলি। আজ সারা শরীর ছুঁয়ে দেখবো কত কামড়াতে পারিস। লজ্জা নাজুক হয়ে নুয়ে পড়ল সিমরান। সকালবেলা এই পর্যন্ত অসংখ্যবার শান্তকে ছাড়ালেও পুনরায় সিমরানের গায়ের উপর হাত এবং পা দিয়ে বুকের উপর মাথা জড়িয়ে শুয়ে পড়ছে শান্ত। শেষ বাধ্য হয়ে সেভাবেই শুয়ে রইল শান্ত। বেলা 7টা বাজতে ঘুম থেকে উঠে রুটি আর ভাজি বানানো শুরু করলো শান্ত। রান্না শেষ। শান্তকে ডেকে তুলল সিমরান। আবার ঘর গোছানো ব্যস্ত হলো। কালকে সারা রাত দিন জ্বলল। সকাল হতে হাতের ওপর বড় বড় 3-4টা ফোসকা দেখলো শান্ত। ঘুম থেকে উঠে ফোসকা হাতি রুটি খেয়ে কাজের খোঁজে নামলো সে। অনেক খোঁজার পর অটো রিক্সা পেল, কিন্তু দৈনিক 300 টাকা ভাড়া শুনেই বিপাকে পড়ল। আর কোনো কাজ না পাওয়ার বাধ্য হয়ে রিক্সায় রাখলো। প্রথম দিন চালানোর পর ভাড়া নিয়ে হাতে 400 টাকা রইল। বেশ খুশি হলো শান্ত। রাস্তায় বেশি একটা না চিনল, যাত্রীদের জিজ্ঞেস করতে করতে চিনে ফেলল। এভাবেই
চলতে থাকলো শান্ত সিমরানের সংসার। কিন্তু ভাগ্য ভালো না থাকলেও যে কারোই কিছু করা থাকে না। মাঠ যেতেই সেখানে কিছু বন্ধু হয় শান্তর। দিনে রিক্সা চালিয়ে রাতের বেলায় তাদের সাথে আড্ডা দেয়, বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে, জুয়া, ক্রাম, তাস ইত্যাদি খেলা মেতে উঠে এসে। ফলস্বরূপ আগের থেকে সংসার চালাতে এখন হিমশিম খাচ্ছে সে। প্রথম বন্ধুবান্ধব টাকা ছাড়া খাওয়ালো 10-12 দিন পর, আর তারা কোনো সাহায্য করলো না। এতদিন বেশ ভালোভাবেই অ্যাডিক্টেড হয়ে গেছে শান্ত। রোজগার করা অর্ধেক টাকা সংসার, বাকি অর্ধেকটা নিজের নেশার জন্য রাখলো। রোজ রাতে তাস, জুয়া, নেশা ইত্যাদি করে প্রায় 1-1.5টা ঘরে যেত। রোজ নেশা করে সিমরানের ওপর শারীরিক মানসিক টর্চার করত। মদ গাঁজা বিশ্রী গন্ধ পেতে তেতো উঠত সিমরান। কথায় কথায় ঝগড়া করতে করতে কোনো এক সময় গায়েও হাত তুলল সিমরান। পালিয়ে যাবার 2.5 মাস পড়েছে যখন রাত 8টার পাশের বাসায় এক লোক হঠাৎ এসে বলল শান্তর সাথে স্থায়ী কয়েকজনের মারামারি লেগেছে। শোনা মাত্র ভয়ে দুশ্চিন্তায় ছুটতে সেখানে গেল সিমরান। গিয়ে শুনল তারা শান্তর কাছে 4,500 টাকা পাবে। আজ অনেক দিন ধরে ঘোরাচ্ছে। টাকাটা যে নেশার জন্য নেওয়া হয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না। পায়তী শখের নুপুর জোড়া তাদের হাতে দিয়ে সেখান থেকে ছাড়িয়ে আনলো শান্তকে। বাসায় এসে অনেক বোঝানোর পর স্বীকার করলো সে আর নেশা করবে না। চিন্তামুক্ত হয়ে সেই দিন ঘুমালো সিমরান। কিন্তু আর কতদিন? 3 দিনের মাথায় মারামারি করে ভর দুপুরবেলায় বাসায় ফিরল শান্ত। কারো জিজ্ঞেস করতেই বলল এক লোক সেই সকাল থেকে ওর গাড়িতে ঘুরছে আর 150 টাকা ভাড়ার জায়গায় মাত্র 50 টাকা হাতে দিয়েছিল। টাকা যাওয়াতে শান্ত কলার ধরছিল। রেগে গিয়ে 3-4টা ঘুষি মেরেছে সে। নাক মুখ ফেটে অনেক রক্ত পড়েছে। শেষ হাসপাতালে নিয়ে গেছে। সিমরান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল বাবা, সারা সকাল ঘুরে 400 টাকা ইনকাম করে একজনকে মেরে 800 টাকা খুইয়েছিস, ভালো করেছিস। এখন বাকি টাকা কোথায় পেলি? শান্ত মাথা নিচু করে উত্তর দিল বাকি রেখেছি, কাল দিয়ে দিব। সিমরান চেঁচিয়ে বলে ঘরে একটা দানা পানিও নেই। কোথাও কাজ করে বাজার করে আনবি তা না, আরও খুইয়ে এসেছিস। এখন আবার কালকে কামাই করে সেটা বাকি টাকা পুষিয়ে আসবি। তাহলে খাবারটা কি? শান্ত কোনো কথা বলল না। পেটে ভীষণ খিদে, তার উপর 2 দিন ধরে নেশা না করায় মেজাজ ভীষণ খিটখিটে হয়ে আসে। গোসল করে বিছানায় বসল। কিছুক্ষণ পরই সিমরান 2টি রুটি আর ভাজি নিয়ে এসে শান্তর হাতে দিল। নিজে রুটি দুটো নিয়ে রুমে এক কোণায় বসল। সামান্য কিছু আটা ছিল, 3টা রুটি হতো। সিমরান একটা খাবে দেখলে শান্ত আর খেতে চাইবে না, তাই বুদ্ধি করে একটা প্যারা দিয়ে বেশ পাতলা করে 2টো রুটি বানিয়েছে। পাতলা 2টো রুটি নিয়ে রুমে এক কোণায় বসে খাচ্ছে যাতে শান্ত সন্দেহ না করে। 2-3 দিন কেটে গেল। সংসার অভাব থাকলেও শান্ত যে নেশা ছেড়ে সেটা নিয়ে বেশ খুশি ছিল সিমরান। কিন্তু ইতিমধ্যেই তার কানে এলো শান্ত এখনো লুকিয়ে নেশা করে। সহ্য করতে পারল না। 2 মাসের বাড়ি ভাড়া বাকি। দিন না খেয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া। নানাভাবে ধার দেনা করে শান্ত নেশা করে। রাত হলে নেশাযুক্ত অবস্থায় শারীরিকভাবে সিমরানের উপর টর্চার করে। তার উপর কয়দিন ধরে বেশ বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। টাকার অভাবে শান্তকে বলা হয়নি, হয়তো সিমরান প্রেগনেন্ট এটা ভেবেই সিমরান বেশ ভেঙে পড়ল। এখানে আর থাকা যাবে না। বাড়ি থেকে পালিয়েছি আজ 3 মাস হয়েছে। এখানে আর থাকলে দুজনের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। নিজেকে সংযত করে কানের 2টো রিং খুলল। স্বর্ণকারের দোকানে গিয়ে 8,000 টাকা বেচে বাড়ি আসলো। সেটা শেষ সম্বল। বাড়ি এসে ভাড়া বাবদ 6,000 টাকা দিল। বাকি 1,000 টাকা একটা কাগজের উপর রেখে বিছানার পাশে মাঝখানে রাখলো। কাগজটির উপর গুটি গুটি অক্ষরে লেখা সম্ভব না, এভাবে সংসার করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি, হয়তো বাবা মার অভিশাপে। আজ এই অবস্থা। আমি চলে যাচ্ছি আমার ঠিকানায়। এখানে ভাড়া টাকা রেখে যাচ্ছি, এটা দিয়ে বাড়ি চলে যাবে। নিজের ভবিষ্যৎটা আর নষ্ট করিস না, আমাকে ক্ষমা করিস। আমি আর এত কষ্ট সহ্য করতে পারবো না। বাকি 1,000 টাকা নিয়ে সিমরান চলল বাস স্ট্যান্ড। সন্ধ্যা 7টা। আজকে ভালো কামাই
হয়েছে শান্তর। খুশিতে দুটো বিরিয়ানি প্যাক কিনে বাড়ি ফিরল। আজকে নতুন একটা কাজও পেয়েছে। ফার্মেসিতে কাদের কি কি ওষুধ লাগবে সেগুলো লিস্ট করে ওষুধ কোম্পানিকে দেওয়া। সপ্তাহ ৩,৫০০ টাকা করে পাবে। যদিও বেতনটা মাসিক দেওয়ার কথা ছিল, কিন্তু শান্ত নিজের সমস্যার কথা বলা মালিক রাজি হয়েছে। বাসার সামনে আসতেই দেখলো রুমে তালা দেওয়া। অবাক হয়ে কতগুলো ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। নিজের কাছে থাকা চাবি দিয়ে রুম খুলল, কিন্তু কাউকে পেল না। সিমরান এই অচেনা জায়গায় ঠিক কোথায় যেতে পারে ভেবে পেল না শান্ত। হঠাৎ বিছানার উপর সাদা কাগজে চোখ পড়তেই দ্রুতবেগে সেটাকে হাতে নিল। প্রত্যেকটা শব্দ পড়েছে না যেন কলিজায় কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। আর সময় ব্যয় করল না, সেভাবে দৌড়ে বাস স্ট্যান্ডে এলো। অনেক খোঁজার পর সিমরানকে পেল না। নিজের ঠিকানা বলতে সিমরান হয়তো বরিশাল যেতে পারে সেটা ভেবেই দ্রুত বাসে উঠল। সন্ধ্যা 7:30। সেই সকাল 10টার সময় ঢাকা বাসে উঠছে সিমরান। রাস্তায় জ্যাম থাকার কারণে দেরি হয়েছে। হাত পা কাঁপছে তার। কনকনে শীতের রাতে গায়ে শুধুমাত্র একটা পাতলা পুরনো সুতি 3 পিস ওড়না দিয়ে মুখ ভালো করে ঢেকে ধীর পায়ে বাজার পেরিয়ে গেটের সামনে এলো। গেট পেরিয়ে বাড়ি উঠানে পা দিতেই থমকে গেল। বসার রুমে বাবা বসে কথা বলছে ভাইয়ের সাথে। সিমরানের যাওয়াটা কি ঠিক হবে যদি তাড়িয়ে দেয়? এক পা সামনে দিয়ে আবার 2 পা পিছিয়ে দেয় সে। মনে সাহস জোগায়। বাবা মা তাড়িয়ে দিল সোজা কি গলায় দড়ি দেবে সে? আজ এই অবস্থা তো নিজের কারণে। শেষ সিদ্ধান্ত ভেবে নিয়ে দূর বুকে সদর দরজার সামনে দাঁড়ালো। দরজা খোলা, বাইরে লাইট জ্বালা। বসার ঘরে কারো পার পড়তেই সেদিকে তাকালো মঈনুদ্দিন। তাকে স্তব্ধ হয়ে গেল। এটা কি তার সেই মেয়ে? 3 মাসের মধ্যে কি হয়ে গেছে? আগে পাতলা গরনে থাকলে এখন শুকিয়ে গেছে ভীষণ। গলার হাড় বেরিয়ে এসেছে। চেহারার সেই লাবণ্য আর নেই। তার সেই শ্যামসুন্দর মেয়ে যে এখন শুকিয়ে কালো হয়ে গেছে। পরনে পুরানো সুতি 3 পিস। মঈনুদ্দিন হোসেন চোখে জ্বলছে। সোফায় বসা অবস্থায় চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। সিমরান আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আব্বু আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার কথা শোনা উচিত ছিল। আমি ভুল করেছি। শান্তর সাথে গিয়ে ও নেশা করে। আমি আর যাব না ওর কাছে। আমি চলে এসেছি। তুমি প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। ভেতরের রুম থেকে কান্নার আওয়াজ শুনে বাইরে আসতে স্তব্ধ হয়ে গেল চামেলি বেগম। ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ওকে তাড়াতাড়ি শীতের পোশাক দাও। আমার মেয়েটা হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। চামেলি, ওকে তাড়াতাড়ি খেতে দাও। আমার মা কতদিন মনে হয় খেতে আসেনি। মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে বলতে লাগলো মঈনুদ্দিন হোসেন। চামেলি বেগম তাড়াতাড়ি গেল পানি গরম করতে। মেয়েকে তাড়াতাড়ি গোসল করতে গিয়ে চললেন খাবার গরম করতে। শেষবার মেয়েকে খাওয়ানোর জন্য ছুটেছিলেন রান্নাঘরে, কিন্তু সে আর পায়নি। চোখ মুছতে খাবার হাতে ছুটে এলেন মেয়ের ঘরে। কম্বল গায়ে দিয়ে থরথর করে কাঁপছে সিমরান। পাশেই মঈনুদ্দিন বসে আছে, আর শাওন নীরব হয়ে বোনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেমন যেন হুট করে বড় হয়ে গেছে তার ছোট্ট বোনটা। আগে সেই বাচ্চামি আর খুঁজে পাওয়া যাচ্ছে না চোখে মুখে। বিছানায় বসে ভাতের লোকমা মায়ের মুখে দিতে প্রথমে সিমরান থম মেরে চেয়ে রইল খাবারের দিকে। সে তো রান্না না করে চলে এসেছে। শান্ত কি খেয়েছে তাহলে? চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। নিজেকে সংযত করে চুপচাপ ভাত খেয়ে নিল সিমরান। খাবার শেষ হতেই মঈনুদ্দিন বলল, ওই ছেলেটা কোথায়? যেন এই প্রশ্নের জন্য আগেভাগেই তৈরি ছিল সিমরান বলল, ঢাকায়। যেখানেই ছিলাম। চলে আসলে কেন ওকে ছেড়ে? সিমরান নেশা করে, বাজে ছেলেদের পাল্লায় পড়েছে। অনেকবার বারণ করেছি, শুনিনি, তাই চলে এসেছি। তেতে উঠল শাওন। বলল, বাজে ছেলেদের আড্ডায় পড়েনি। ও নিজেই একটা বকাটে। এখানে থাকতে রোজ রোজ নেশা করত। আফসোস তুই তখন কথাটা আমলে নিসনি। শান্তর নামে খারাপ কথা যেন সহ্য হলো না সিমরানের। ভাইয়ের দিকে অগ্নিচক্ষু দিয়ে বলল, নেশা তো তুইও করিস। রাতে 12টা 1টার আগে বাড়ি ফিরিস না। তাই বলে যে তুই খারাপ সেটা কিভাবে মানব আমি?
চোখ গরম করে কিছুক্ষণ তাকিয়ে সেখান থেকে চলে গেল শাওন। মঈনুদ্দিনও চলে গেল। বিশ্রামের কথা বলে মাকে পাঠিয়ে দিল সিমরান। তার একা থাকা দরকার। রাত ৩টা। সিমরান সিমরান নামটা কানে প্রতিধ্বনিত হলো। ঘুম থেকে লাফ দিয়ে উঠল সিমরান। ছুটে গিয়ে দাঁড়ালো সদর দরজায়। বাবা! মঈনুদ্দিন শান্তকে গেটের ভেতর ঢুকতে দিচ্ছে না। শান্ত বারবার আকুতি মিনতি করে ঢুকতে পারছে না। তুই তোর বাড়ি চলে যা, আমি তোর সাথে কোথাও যাব না। কঠিন গলায় কথাগুলো ছুঁড়ে মারল শান্তর দিকে। স্তব্ধ হয়ে গেল শান্ত। আকুতি ভরা কণ্ঠে বলল, আমি আর নেশা করব না, সব ছেড়ে দিব। প্লিজ চল আমার সাথে। ভালো বেতনের চাকরি পেয়েছি, আর কষ্ট করতে হবে না। নালিশ করার কোনো সুযোগ দেব না পাখি। আমার সাথে চল। শুনল না সিমরান। পাষাণ হয়ে চলে গেল নিজের ঘরে। দুহাত দিয়ে কান চেপে ধরে রইল বিছানা, যাতে ওই ডাক আর কানে না এসে পৌঁছায়। কনকনে ঠান্ডা রাত নির্ঘুমভাবে কেটে গেল শান্তর। গায়ে পাতলা একটা শার্ট। সারা দিন কেটে গেছে উন্মাদের মতো এই গেটের কাছে পড়ে রইল। কেউ খোঁজও নিল না, না দেখতেও আসলো না। রাত 12টা। বাড়ির পেছনে কাঁটাতারের বেড়া পেরিয়ে সিমরানের জানালার কাছে এলো শান্ত। প্রায় 4 বার ডাকার পর চোখ খুলো সিমরান। ঘুমের ওষুধ খেয়েছিল সে। শান্তর কণ্ঠস্বর শুনতে ছুটে এলো জানালায়। জানালা খুলতে হাত দুটো চেপে ধরল শান্ত। অসংখ্য চুমু ভরিয়ে ফেলল হাত দুটো। বলল, আমার দম বন্ধ হয়ে আসছে কলিজা, প্লিজ অবহেলা করিস না, মরে যাব একদম। আমার সাথে চল। আমি অনেকবার চেয়েছি নেশা ছাড়তে, কিন্তু পাইনি। এগুলো না খেলে আমি শ্বাস নিতে পারি না, খুব কষ্ট হয়। এইবার গিয়ে ডাক্তার দেখিয়ে নেব, প্রমিস। চল আমার সাথে। থেমে মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি, শীত করছে খুব। সিমরান আর সহ্য করতে পারল না। ছুটে রান্নাঘরে গেল। প্লেটে ভাত তরকারি নিয়ে ওপর হাতে একটা পানির বোতল দিয়ে ছুটল শান্তর কাছে। শীতের মৌসুমে মোটা কাটা শেষ। বাড়ির পিছনে বিশাল খড়ের গাধা। শান্তকে নিয়ে সেখানে বসল সিমরান। গায়ে কম্বল ঢোলা জ্যাকেটটা খুলে পরিয়ে দিল। খাবারের প্লেট হাতে নিয়ে খাইয়ে দিল লাগলো। শান্ত না করল না। খাবারের শেষে গায়ে ওড়নাটা খুলে শান্তর পা পেঁচিয়ে দিল। পা দুটো অসম্ভব ঠান্ডা তার। শান্ত শক্ত করে জড়িয়ে ধরল সিমরানকে। এক পর্যায়ে এভাবেই ঘুমিয়ে পড়ল দুজন। ভোরের আজান শোনা মাত্রই উঠে বসলেন মঈনুদ্দিন। পিছনে পুকুর উজু করতে গিয়ে চোখে পড়ল অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। শান্তকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সিমরান। ক্ষিপ্ত হয়ে প্রবেশ করলেন ঘরে। এসব আর সহ্য করা যায় না, একটা না একটা সিদ্ধান্ত নিতেই হবে তাকে। সিমরান ওঠ। কানে ঝাপসা আওয়াজ যেতেই ঘুম আগলা হয়ে গেল সিমরান। বেশ কয়েকবার চোখ ঝাপটা দিয়ে খুব কষ্ট করে সামনে তাকাতে চমকে উঠল। মাকে দেখে শান্ত বাঁধন থেকে মুক্ত হতে চাইল, কিন্তু ঘুমন্ত শান্ত আর শক্তভাবে জড়িয়ে ধরল তাকে। চামেলি বেগম বেশ অস্বস্তিতে পড়ল। নুয়ে ঘরের ওপর থেকে প্লেট হাতে নিয়ে বলল, ওকে নিয়ে রুমে গিয়ে ঘুমা। বেশ চমকে উঠল। মায়ের দিকে তাকলো সিমরান। আমতা আমতা করে বলল, কিন্তু আব্বু, তোর আব্বু যেতে বলেছে। সিমরানের কথা শেষ করার আগে চামেলি পুনরায় বললেন। স্তব্ধ হয়ে কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল সিমরান। বাবা যেতে বলেছে শুনে তার ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত তা তালগোল পাকিয়ে ফেলেছে। ইতিমধ্যে মা চামেলি বেগম ঘরে চলে গেলেন। ছলছল চোখ নিয়ে মুখে হাসি ফুটে শান্তকে টেনে তুলল। ভীষণ ঠান্ডা লাগছে, চল রুমে গিয়ে শুবি। কথাগুলো বলে টেনে নিয়ে চলে পিছনের দরজা। আলগোছে শব্দহীন দরজা ঠেলে ঢুকে নিজের রুমের ভিতর ঢুকলো। ভেতর থেকে দরজা চাপিয়ে দিয়ে শান্তকে বিছানায় শোয়ালো। আলমারি থেকে আরও একটা কম্বল বের করে শান্তর গায়ে দিল। তারপর কম্বল উঠিয়ে শান্তকে জড়িয়ে নিজে শুয়ে পড়ল। ঘুমন্ত শান্ত, হুঁশ নেই। ঠান্ডা জ্বরে জর্জরিত হয়ে দিকশীর্ণ হয়ে সিমরানের চালানো পথে তাল মেলাচ্ছে। সকাল 8টা। সামনের উঠানে একপাশে বসার জন্য ইট দিয়ে তৈরি বৈঠকখানা বানানো। তার ওপর বসে মঈনুদ্দিন লাগাতার কল করে যাচ্ছে পরিচিত নাম্বার অপরিচিত লোকটাকে। প্রায় 4 বার ফোন রিসিভ হলো। সাথে সাথে ওপাশ থেকে ঝাঁঝালো স্বরে রফিক মির্জা কণ্ঠ শোনা গেল। কি সমস্যা তোমার? কি এমন দরকার বলো যে আমাকে ফোন দিতে হচ্ছে? তাচ্ছিল্য সুরে মঈনুদ্দিন হোসেন নিজেকে সামলে নিল।
নরম কণ্ঠে বলল, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তেজ না কমে কথাগুলো শুনলে ভালো লাগতো। ভুরু কুঁচকে ফেলল রফিক মির্জা। কী কথা? নিজেকে সংযত করে গম্ভীর কণ্ঠে মঈনুদ্দিন বলল, তোমার হয়তো দুটি ছেলে, একটা হারালে অন্যটা নিয়ে ভালোই থাকতে পারবে, কিন্তু মেয়ে আমার একটাই, ওকে জড়িয়ে আমার পুরো পৃথিবী। ওর কষ্ট দুঃখে কলিজা ছিঁড়ে যায় আমার। থেমে, ছেলে মেয়ে দুটো যে বাড়ি থাকতে বিয়ে করেছে সেটা নিশ্চয়ই তোমার ছোট ছেলে থেকে জানতে পেরেছ। যেভাবেই হোক ওরা ভুল করে ফেলেছে। আজ পালিয়ে প্রায় 3 মাস দূরে ছিল, না খেয়ে না পড়ে কিভাবে থেকেছে তা আল্লাহ জানে। তোমার কষ্ট না হলেও গত 3 মাস যাবৎ এক ওক্ত ও আমি শান্তিতে দুটো দানা ভাত মুখে দিতে পারিনি। পুনরায় থেমে, ছেলে মেয়ে দুটো কি পুনরায় সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়া যায় না? এটা ভেবো না। আমি আমার মেয়ের সুখের জন্য তোমাকে অনুরোধ করছি। আমি শুধুমাত্র তোমার কথাগুলো জানাচ্ছি। এতে তুমি যদি না চাও তাহলে আমি ওদের দুজনকে সামাজিকভাবে আয়োজন করে স্বীকৃতি দেব। তোমার ছেলের মতো আরও 10টা ছেলেকে আমার বাড়িতে বসিয়ে খাওয়ালে আমার খাবার পড়ার কোনো অভাব হবে না। রাখছি। সোজাসুজি বললেই তো পারো। আমার বেয়াই হতে চলছ এমন ভনিমা করার কারণ কি? শোনো, ছেলের বাপ আমি, এরকম দম্ভ দেখালে আমি দেখাতে পারবো, বুঝেছ? রসিকতার সুরে। একটুও না, দুর্বল আমি নই। তুমি মেয়ে আমার ঠিকই আমার কাছে চলে এসেছে। নেহাত তোমার ছেলেও পাগলের মতো ছুটে ছুটে মেয়ের পিছু আসছে, তাই প্রস্তাব রাখলাম। বুঝে শুনে কথা বলবে আমার সাথে। বেশ রসিকতা করে ফোন রাখলো দুজনে। কেটে গেছে 4 দিন। ধুমধাম করে দুজনের বিয়ে দিয়েছে দুই পরিবার। বিভাগীয় নামকরণের সরকারি কলেজে দুজনে সিলেক্ট হয়েছে। তার মাঝে শান্তকে ডাক্তারও দেখানো হয়েছে ড্রাগ অ্যাডিক্টিভের হওয়ার। ধীরে ধীরে নিজেকে শুধরে নিয়েছে শান্ত। সিমরানকেও ডাক্তার দেখানো হয়েছে। সে প্রেগনেন্ট নয়, গ্যাসের জন্য বমি ও পেট ব্যথা হয়েছে। মেয়ের সুখের জন্য পারিবারিক শত্রুতা কাটাতে রাজনীতিক ছেড়েও মঈনুদ্দিন। সব কিছু সুন্দরভাবে কাটলেও বিরাট অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছিল সায়ন। লাবণীকে মনে মনে পছন্দ করলে কখনো সরাসরি বলেনি। ভিতর রানী যে তাকে বেশ পছন্দ করে সেটা সিয়ামের কাছ থেকে জেনেছিল। তারপরও মজা নেওয়ার জন্য বারবার রাগাতে চাইছিল ওকে। সিমরান পালিয়ে যাওয়ার 2 দিন পরই ছুটে গিয়েছিল লাবণীদের বাড়িতে। টিনের তৈরি চৌচালা ঘরের সামনে গিয়ে হাঁক ছেড়ে ডাকছিল লাবণীকে। সিমরান কোথায় যেতে পারে সেটা লাবণী জানার কথা ভেবে দূরত্ব পায়ে ছুটে রুমে ঢুকেছিল। কিন্তু অষ্টদশ সেই দিন বেশ ভালোভাবেই তাকে অপমান করেছিল। রেগে চেঁচিয়ে বলছিল, আপনাদের সমস্যাটি কি বলবেন? কি চাইছেন আমার কাছে? আপনার বোন কোথায়, কার সাথে প্রেম করে পালিয়ে গেছে, তার জন্য আমায় অপমান করতে আসছেন কেন? আমি কি আপনার বোনের খাই যে সব কিছু জানতে চাব? এক্ষুনি বের হন এই বাড়ি থেকে। মাত্র 2 মিনিট সময় দিলাম, বের হয়ে যাবেন। আমার সামনেই বিয়ে। আমি চাই না আপনার আর আপনার বোনের কোনো কারণে আমার চরিত্র নিয়ে কোনো কথা রটুক। আপনার বোনের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। প্লিজ বের হন এখান থেকে। সেদিনে লাবণীকে অপমান করে বের করে দিয়েছিল বলেই হয়তো তাকে পাল্টা অপমান করছিল লাবণী। সেটা ভেবে নিশ্চিন্তে বাড়ি এসেছিল। কিন্তু প্রায় 3 দিন পরে খবর পায় লাবণী বিয়ে হয়ে গেছে। তাই খালাতো ভাইয়ের সাথে ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়েছে। সেটা কাউকে বুঝতে দেয়নি শাওন। সেভাবে আছে এখনও। কেটে গেছে প্রায় 3 বছর। কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটছে প্রায় 10-12 জন লোক। হঠাৎ সিমরান, শান্ত 2 পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছে। হঠাৎ মাঝখান থেকে 1.5 বছরের একটা ছোট্ট মেয়ে আদো আদো কণ্ঠে বলে উঠল, আব্বু আব্বু 2 চিপস দে। চমকে উঠল শান্ত। জিভ কেটে মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মু 2 করে বলতে হয় না সোনা, সবাই খারাপ বলবে তো। ছোট্ট মেয়েটি কিছু না বুঝতে হেসে দিল। প্রশান্ত ছোঁয়াকে কোলে নিয়ে বলল, তোরা দুজনে দুজনকে তুই তোকারি করা বন্ধ করবি, সেই দিন এমনি এমনি ছোঁয়াও তুই বলা বন্ধ করবে। তেতে উঠল শান্ত। পাশে হাঁটতে থাকা সিমরানের চুল গোছা ধরে টান দিয়ে বলল, এই লিলিফুটকে বল আমায়
যেন তুই করে না ডাকে, তাহলে তো মেয়ে শিখে যাবে সব কিছু। সিমরান নিজে যে তুই করে ডাকিস তখন কিছু হয় না। শান্ত আমি তোর থেকে 3 বছরের বড়, মাথায় রাখিস। রাত 11টা, ঘোরাঘুরি শেষ করে সবেমাত্র রিসোর্ট থেকে এসেছে শান্তরা। ছোঁয়াকে টেনে নিয়ে সিমরানের ওপাশে রেখে সিমরানকে জড়িয়ে ধরল শান্ত। ছোট্ট হাত পা নাড়াতে নাড়াতে পুনরায় উঠে বাবা মায়ের মাঝখানে শুলো ছোঁয়া। কিন্তু শান্ত আবারও সিমরানের ওপাশে রেখে বলল, তুই আমার ধারের কাছেও আসবি না। লোকজনের সামনে আমার মান সম্মান সব খেয়ে দিস। যেই দিন তুমি করে বলবি সেই দিন বাবার কাছে আসবি। সর এখান থেকে। ছোট্ট ছোঁয়া ছলছল চোখে ঠোঁট কামড়ে মায়ের দিকে তাকালো। দ্বিতীয়বার বাবার কাছে যাওয়ার পরও যখন বাবা তাকে নিল না, তখন গগনবিহারী চিৎকার কেঁদে উঠল। সিমরান তাড়াতাড়ি শান্তকে বকে দিয়ে ছোঁয়াকে কোলে নিল। মায়ের আদর পেয়ে আদো আদো কণ্ঠে বলল, আম্মু, আব্বু আদো করে না। মায়েকে আদুরে কণ্ঠে চুমু দিয়ে বলল, আব্বু আদর করে না তোমায়? ছোঁয়া, না। সিমরান, আচ্ছা করতে হবে না, আম্মু করে তো তাতেই চলবে, তাই না? ছোট্ট ছোঁয়া পুনরায় কেঁদে উঠল, বলল, আব্বু তাই? সিমরান আব্বুকে চাই। তাহলে তো আব্বুকে তুই করে বলা যাবে না। আব্বু রাগ করছে। যাও আব্বুকে আদর করে এসো। ছোট ছোট হাত পা দিয়ে পুনরায় গড়িয়ে উঠল শান্তর বুকের ওপর। ঠোঁট দুটো দিয়ে গালের ওপর আলতো চুমু দিয়ে হেসে বলল, আদো দিছি। শান্ত হেসে মেয়েকে জড়িয়ে ধরল। তারপর সিমরানের নাক টেনে ধরল। এরপর থেকে যদি আমাকে তুই করে বলিস তাহলে তোর সাথে কথা বলাই বন্ধ করে দিব। সিমরান অসহায় চিত্রে শান্তর দিকে তাকালো। আজ অনেক বছর ধরে চেষ্টা করছে তুমি করার, কিন্তু ফলাফল শূন্য। যার দরুন মেয়েও এখন তুই করে বলে ডাকছে। বিলাসবহুল বড় রিসোর্ট, তাই এক বিলাসবহুল রুমে শুয়ে আছে 3 জন। শান্তর বুকে ডান পাশে ছোঁয়া, বাম পাশে সিমরান। ঘুমিয়ে আছে ঘুমন্ত শান্ত পরর যত্নে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে দুজনকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে অনেক দূরে। শান্ত যেন রূপকথার সেই মেঘের নৌকা বৈঠা হাতে মাঝি, যার সর্বক্ষণ চিন্তা সিমরান এবং ছোঁয়ার রূপে যাত্রীদের সুরক্ষা দেওয়া। এভাবে চিরকাল বেঁচে থাকুক তাদের ভালোবাসা।